নানান সময় আমরা বিভিন্ন শারীরিক যন্ত্রণা অনুভব করে থাকি, তবে কিভাবে বুঝবেন সেটা নিউরোপ্যাথিক পেইন কিনা, নিউরোপ্যাথিক পেইন কাকে বলে, এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের হেলথ কথার এপিসোডে আমি সংযুক্তা চলে এসেছি এবং এই প্রশ্নের উত্তর দিতে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। আসুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে নিউরোলজিস্ট ডক্টর রমেশ ভট্টাচার্য। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। স্যার, আমি জানি যে নিউরোপ্যাথিক পেইন এমন একটা জিনিস যেটা সচরাচর সকলের মধ্যেই দেখা যায়, কিন্তু অনেকেই এই বিষয়ে অতটা সচেতন নন। তো যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে নিউরোপ্যাথিক পেইন আসলে কি? নিউরোপ্যাথিক পেন এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এটা কি। নিউরোপ্যাথি মানে নার্ভের ড্যামেজ, আর পেন মানে হচ্ছে যন্ত্রণা বা ব্যথা। অর্থাৎ নিউরোপ্যাথিক পেন হলো এমনই একটা অবস্থা যেখানে নার্ভের ডিসফাংশনের জন্য একটা যন্ত্রণা বা ব্যথা তৈরি হয়। এটা কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ দেখা গেছে যে 100 জনের মধ্যে 7 জন মানুষের নিউরোপ্যাথিক পেন হতে পারে, যেখানে ডায়াবেটিস 11%, যেখানে স্ট্রোক 1%, তাহলে বোঝাই যাচ্ছে যে এটার পরিমাণ কী। এবং স্যার, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অনেক সময় আমরা এটাকে মাসেল পেন বা জয়েন্ট পেনের মতো রোগের সাথে গুলিয়ে ফেলি। তো কিভাবে বোঝা যায় যে এটা নিউরোপ্যাথিক পেন বা এর সিমটমস কি হতে পারে? নিউরোপ্যাথিক পেনের উপসর্গগুলো হলো অবশ্যই স্নায়ু সংক্রান্ত। তার মানে এখানে যেগুলো হবে তার মধ্যে ঝিনঝিন, জ্বালা জ্বালা, অবশ এবং কারেন্টের মতো লাগা, ইলেকট্রিক শক লাইক সেন্সেশন। কিন্তু যেখানে মাসেল পেন হচ্ছে সেটা অনেকটা থ্রবিং পেন হবে, দপদপে ব্যথা হবে। এবং ডিস্ট্রিবিউশন, মাসেল পেন সাধারণত শরীরে যে কোনো জায়গাতেই হয়, কিন্তু নিউরোপ্যাথিক পেন পার্টিকুলারলি হাত এবং পায়ের ডগাতে হয়, এবং যদি কোনো স্পেসিফিক নার্ভ ইনভলভমেন্ট হয় সেই জায়গার জুড়ে নিউরোপ্যাথিক পেন হয়। স্যার, নিউরোপ্যাথিক পেন আইডেন্টিফাই করা যতটা জরুরি ততটাই তার ট্রিটমেন্টও কিন্তু জরুরি। এবং এখনকার দিনে মডার্ন যুগে দাঁড়িয়ে এই ট্রিটমেন্টের জন্য কি কি অপশনস রয়েছে যদি একটু বলেন। যদি বলেন যে আগে আমি বলবো কেমন করে আমরা ডিটেক্ট করতে পারি যে এটা নিউরোপ্যাথিক পেন হচ্ছে। একটা তো সিমটম হলো, উপসর্গগুলো দেখলাম, এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে। তার মধ্যে ব্লাডের পরীক্ষা দরকার, যেমন কোনো পেশেন্টের যদি সুগার থাকে, কোনো পেশেন্টের যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে কিন্তু নিউরোপ্যাথিক পেন হতে পারে। তার সাথে সাথে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি এইসব পরীক্ষা করা হয়, আর কিছু ল্যাবে টেস্ট করা হয়। তার মধ্যে এমআরআই অথবা সিটি স্ক্যান ও নার্ভ কন্ডাকশন স্টাডি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আইডেন্টিফাই করার পর তারপর হবে চিকিৎসা। এই চিকিৎসার যে ব্যাপারটা সেটা অবশ্যই কিছু ওষুধের মাধ্যমে হবে, কিছু ওষুধ না দিয়ে হবে। ওষুধের মাধ্যমে চিকিৎসাটা সাথে সাথে যেগুলো ওষুধের মাধ্যম নয়, যেমন ধরুন এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, তার মানে হচ্ছে আপনার খাওয়া দাওয়াকে কন্ট্রোল করা, অ্যালকোহল বা নেশা, যে কোনো ধরনের নেশাকে অ্যাভয়েড করা। বিশেষত অ্যালকোহলিক নিউরোপ্যাথি একটা খুবই সমস্যাজনক। যদি প্রয়োজন হয় স্নায়ুকে ব্লক, অবশ করে দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে। এবং এখনকার দিনে মডার্ন চিকিৎসাতে স্টিমুলেশন টেকনিক ইউজ করা হয়। আরএনএসটি বলে একটা স্টিমুলেশন আছে যেখানে অন্য নার্ভগুলোকে স্টিমুলেট করা হয়। ডিপ ব্রেন স্টিমুলেশন আছে যেখানে নার্ভকে স্টিমুলেট করে পেন যে ট্রান্সমিশন সেটাকে বাধা দেওয়া হয়। তাই অনেক ধরনের চিকিৎসা আছে। স্যার, বুঝতেই পারছি যে এই রোগের জন্য এক্সারসাইজ বা মেডিকেশন খুব সুন্দর কাজ করে, বাট যদি সিভিয়ারলি আক্রান্ত যারা, তাদের জন্য অপারেশন বা শৈল চিকিৎসার কি কোনো ভূমিকা রয়েছে? অবশ্যই। যেমন ধরুন আমরা সাধারণত দেখি যে মহিলাদের ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম, অর্থাৎ রাত্রিবেলা হাত প্রচণ্ড ঝিনঝিন করে এবং দেখা যায় তাদেরকে রেস্ট দেওয়ার পর বা ওষুধ দেওয়ার পর তাদের সারছে না, তখন কার্পাল টানেল রিলিজ অপারেশন করা হয়। তেমনিভাবে যেখানে নার্ভ কেটে গেছে সেখানে নার্ভকে জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো যেখানে নার্ভকে ব্লক করা সম্ভব
সেখানে নার্ভ ব্লক করা যায়, যেখানে রিলিজ করা সম্ভব সেখানে নার্ভকে রিলিজ করে দেওয়া হয়। এখন ডায়াবেটিস মেলাইটিসে যদিও আমরা জানি সুগার কন্ট্রোল করলে পেনটা অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু তাহলেও কিছু কিছু ন্যারো জায়গাগুলো আছে সেগুলোকে রিলিজ করে দিলে দেখা যায় ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেন কমে যায়। তাই অবশ্যই সার্জারি দরকার, কিন্তু তার আগে ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন এই দুটো খুব গুরুত্বপূর্ণ। স্যার, আপনার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে যে ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু ট্রিটমেন্টের সময়টা কতটা লাগে, বা ট্রিটমেন্ট হওয়ার পরে কি রোগী পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে? এটা সত্য যে নিউরোপ্যাথিক পেন যাদের হচ্ছে তাদের আমরা চিরকাল মানে পুরো ভালো করতে পারি না, কিন্তু একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্য যতটা পেন কমানো যায় তার ব্যবস্থা অবশ্যই আছে। আর তারপরে যেটা হলো যে অনেক ক্ষেত্রেই যে চিকিৎসা আছে সেটা বছর পর বছর করে যেতে হয়, তবে প্রথমের দিকে যতটা ওষুধপত্র লাগে পরের দিকে ততটা লাগে না, তাই চিকিৎসা দীর্ঘস্থায়ী। এবং স্যার, চিকিৎসা হওয়ার আগে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের এরকম কোনো সমস্যাই না হয়। তো যারা দর্শকরা রয়েছেন আমাদের, তারা কি এমন কি করতে পারেন যাতে তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়? তো স্বাভাবিকভাবে নিউরোপ্যাথিক পেইন যেসব কারণে হয় সেগুলোকে আমাদের প্রিভেন্ট করতে হবে। যেমন সুগার, অর্থাৎ ডায়াবেটিসের যদি ধরাও পড়ে তার চিকিৎসা করা দরকার। ডায়েট, যেমন আমরা মনে করি যে কিছু ডায়েট আছে যে ডায়েটগুলো নিউরোপ্যাথিক পেনে সাহায্য করে, এর অবশ্যই ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রুটস এই জাতীয় জিনিস খাওয়া দরকার। অ্যালকোহল অত্যন্ত রেস্ট্রিক্টেড মাত্রায় ব্যবহার করা উচিত। আর যখন পায়ের যত্ন, অর্থাৎ আমরা মুখের যত্ন করি কিন্তু পায়ের যত্ন যথেষ্ট ভালোভাবে করা দরকার। যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে অবশ্যই থাইরয়েডের চিকিৎসা করা প্রয়োজন। আর ধরুন অনেকে বাড়ির যারা গৃহবধূ আছেন খুব পরিশ্রম করেন এবং হাতের যে মুভমেন্ট হয় তাতে কার্পাল টানেল সিনড্রোম হওয়ার চান্স থাকে, তো সেই কাজের পরিমাণটাকেও কিন্তু লিমিট করা দরকার। অর্থাৎ অনেক ধরনের রাস্তা আমরা ব্যবহার করতে পারি, অনেক ধরনের, যেগুলো আমরা করলে পরবর্তীকালে এই নিউরোপ্যাথিক পেন নাও হতে পারে। স্যার, আমরা বুঝতেই পারছি যে ছোট ছোট কিছু আমাদের দৈনন্দিন চেঞ্জেস বা এক্সারসাইজের মধ্যে থাকলেই হয়তো এরকম কোনো একটা রোগ অ্যাভয়েড আমরা করতেই পারি। তবে আমাদের দর্শকদের তরফ থেকে আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। আমার নাম করবী রায়, আমি জানতে চাইছি কি নার্ভ পেন থেকে কি মাসল পেন হতে পারে? নার্ভ পেন স্নায়ুজনিত আর মাসেল পেন হচ্ছে পেশিজনিত। নার্ভ যেহেতু মাসেলের সাপ্লাই দেয়, অর্থাৎ যখন নার্ভ পেন হয় তার পেনটা কিন্তু মাসেলে বোঝা যায়, কিন্তু আসল কারণ কিন্তু নার্ভ। আবার মাসেল পেন যেমন ধরুন মায়ালজিয়া, ধরুন এক্সেসিভ এক্সারশন করেছেন তাতে দেখা গেল মাসেলে একটা ক্র্যাম্প হল, সেটা কিন্তু মাসেলেই সীমাবদ্ধ। মাসেল পেনটা কনকনে ব্যথা আর নার্ভের পেনটা ঝিনঝিনে ব্যথা, এই দুটো দিয়ে চেনা যায়। অবশ্যই নার্ভ পেন হলে মাসেল পেন তার সাথে সাথে থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। সুমিতা বোস, নার্ভ পেন থেকে কি শুধু বয়স্কদের হয় না সকলেরই হয়? অবশ্যই, যেহেতু ডিজিজ বা অসুখগুলো বয়স্ক মানুষদের অনেক দিন ধরে হয় তাহলে নার্ভের ড্যামেজ হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু এটা এই নয় যে সেটা কম বয়সীদেরও হয় না। যারা টিনেজার আছেন তারাও যদি অনেক বেশি ল্যাপটপ ইউজ করেন তাদেরও কিন্তু কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আছে, ধরুন মেরালজিয়া প্যারাস্থেটিকা বলে, যেটা থাইতে অসাড় ভাব হওয়া, অনেকক্ষণ যদি বসে থাকা হয় অথবা স্কোয়াটিং পোশ্চার মেনটেন করা হয় তাহলেও কিন্তু এই ধরনের হতে পারে। তাহলে কিছু কিছু যেমন থাইরয়েড প্রবলেম কিন্তু কম বয়সী মানুষের মধ্যেও হয়, অর্থাৎ ওমেনদের মধ্যে বেশি হয়। অর্থাৎ এটা ডিপেন্ড করছে, কিছু কিছু অসুখ কম বয়সে হয়, কিছু কিছু অসুখ বেশি বয়সে হয়। অর্থাৎ কম বয়সীরাও কিন্তু নিউরোপ্যাথিক পেন এ ভুগতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, নিউরোপ্যাথিক পেন নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনারা তো জেনেই গেলেন যে কিছু বেসিক এক্সারসাইজ আর লাইফস্টাইল চেঞ্জেস করলে কিন্তু এই রোগ থেকে আপনারা অনেকটাই দূরে থাকবেন। ও এই রোগ সংক্রান্ত আরও যা যা প্রশ্ন আপনাদের রয়েছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনেও। এরকমই হেলথ কথার আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।